এর আগের লেকচারগুলোতে আমরা জেনেছি সিএসএস সিলেক্টর বলতে কি বোঝায় এবং এগুলো কত ধরনের হতে পারে। আমরা দেখেছি 3টি নিয়মে সিএসএস স্টাইল রুল অ্যাপ্লাই করা। এরপরে আমরা আরও দেখেছি কিভাবে একটি এইচটিএমএল পেজে সিএসএস ব্যবহার করে টেক্সট ফরম্যাটিং করা হয়। এই লেকচারে জানব সিএসএস বক্স মডেল বলতে কি বোঝায় আর এটি আলাদা করে দেখার বা বোঝার কি বা এমন আছে। এই লেকচারে আপনাকে সুস্বাগতম। সমস্ত এইচটিএমএল এলিমেন্টগুলোকে এক একটি বক্স হিসেবে বিবেচনা করা যেতে পারে। সিএসএসে বক্স মডেল শব্দটি ডিজাইন এবং লেআউটের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বক্স মডেল মূলত এমন একটি সেকশন যা প্রতিটি এইচটিএমএল এলিমেন্টকে ঘিরে রাখে। ইন দ্য সেন্টার কন্টেন্ট হলো লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি যা আমরা দেখাতে চাই। এর উপরেই প্যাডিং হচ্ছে কন্টেন্টের চারপাশে একটি স্বচ্ছ জায়গা। বর্ডার হলো কন্টেন্ট এবং প্যাডিং সহ চারপাশের একটি সীমানা এবং সবচেয়ে উপরে মার্জিন হলো সীমানার বাহিরের একটি অংশ। বক্স মডেল এইচটিএমএল এলিমেন্টগুলোর চারপাশের একটি সীমানা নির্ধারণ করে দেয় এবং একটি এলিমেন্ট থেকে আরেকটি এলিমেন্টের স্পেসটুকু নির্ধারণ করে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি h2 ট্যাগের একটি বক্স মডেল দেখানো হয়েছে, যেখানে কন্টেন্টটা মূলত থাকছে ঠিক এই জায়গায় হোয়াইট অংশে। তার মানে এই h2 ট্যাগের কন্টেন্টের উপরে আউটসাইডে প্যাডিং রয়েছে, তার উপরে বর্ডার একটি রয়েছে বা আমরা চাইলে বর্ডার দিতে পারি এবং তার উপরেই মার্জিন রয়েছে। আমরা এই কোর্সের শুরুর দিকে দেখেছিলাম h1 ট্যাগ এবং p ট্যাগ যখন আমরা ব্যবহার করেছিলাম অটোমেটিক্যালি একটা মার্জিন অ্যাপ্লাই হয়ে গিয়েছিল। প্রত্যেকটি প্যারাগ্রাফ ট্যাগ অন্য আরেকটি এইচটিএমএল এলিমেন্টের সাথে দূরত্ব বজায় রাখার জন্য অটোমেটিক্যালি মার্জিন অ্যাড করে দেয়। সেই একইভাবে h1 থেকে h6 ট্যাগগুলোর জন্য আলাদা আলাদা মার্জিন আমরা দেখেছিলাম। এই মার্জিনগুলো আসলে কোথা থেকে এসেছে? এই মার্জিনগুলোকে বলা হয় ডিফল্ট মার্জিন, যা ওয়েব ব্রাউজারের সেট করা থাকে। চলুন একটি উদাহরণের মাধ্যমে বক্স মডেলটির আরও বিস্তারিত দেখে নিই। শুরুতেই সিএসএস ফোল্ডারের মধ্যে একটি ফাইল তৈরি করে নিই, যেটির নাম দিচ্ছি আমি boxmodel.html। ডিফল্ট কোড জেনারেট করে এখানে একটি div ট্যাগ, এর মধ্যে আমরা লিখি দিস ইজ আ ডিভিশন ট্যাগ। এখন এই ডিভিশন ট্যাগের জন্য আমরা স্টাইল রুল অ্যাপ্লাই করব আমাদের পূর্বে দেখা নিয়ম অনুযায়ী। ফর অল div ট্যাগ উই ওয়ান্ট টু সেট ইটস উইথ মানে হচ্ছে ডানে বামে কতটুকু জায়গা নেবে, ধরি 350 পিক্সেল। এরপরে আমরা বলতে চাচ্ছি বর্ডার 1 পিক্সেল, নো কমা, নো সেমিকলন, নাথিং। এরপরে আমরা সলিড এবং বলতে চাচ্ছি রেড। এরপরে প্যাডিং 20 পিক্সেল, মার্জিন ধরি 10 পিক্সেল। ওকে, তাহলে আউটপুটটি দেখে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভিশন ট্যাগটির যে কন্টেন্ট দিস ইজ আ ডিভিশন ট্যাগ, এই লেখাটি একদম কোণা থেকে স্টার্ট না হয়ে উপরে এবং বাঁ দিকে একটু জায়গা রেখে লেখাটি দেখাচ্ছে। তার মানে হলো এই অংশটি আমরা দেখেছিলাম যে দিস ইজ আ প্যাডিং এরিয়া, যেহেতু এটা এই সীমানার মধ্যেই। আর সীমানার বাইরে আমরা কিছু জায়গা দেখছি যে ডিভিশন ট্যাগটি উপর থেকে কিছু জায়গা সরে এসেছে, বাঁ দিক থেকেও কিছু জায়গা সরে এসেছে এবং এটাকে বলা হচ্ছে মার্জিন। আমরা যদি একটু মার্জিন চেঞ্জ করে দেখি, ধরা যাক এখানে 10 পিক্সেল দেয়া ছিল, আমরা এটাকে 100 পিক্সেল করতে চাচ্ছি, তাহলে মোটামুটি এই জায়গায় আসার কথা। তাহলে মার্জিন
100 পিক্সেল। পেজটি রিফ্রেশ দিচ্ছি। ওয়েল, ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে মার্জিন 100 পিক্সেল নিচে চলে এসেছে। আমরা কিন্তু বলে দেইনি উপর থেকে মার্জিন হবে নাকি বাঁ দিক থেকে মার্জিন হবে। তাহলে ব্রাউজার কিভাবে এটি নির্ধারণ করলো যে মার্জিনটি উপর থেকে হবে নাকি বাঁ দিক থেকে হবে, অথচ বাঁ দিক থেকেও মার্জিন অ্যাপ্লাই হয়েছে? এর জন্য আমাদের আবার কোডে ফিরে যেতে হবে এবং এখানে আমরা একটু লক্ষ্য করি বর্ডার ট্যাগটি একটু অন্যরকম। এখানে 3টা প্যারামিটার বা 3টা ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমরা জানি একটি প্রপার্টির একটিই ভ্যালু হবে। এখানে মূলত বর্ডারের 3টি প্রপার্টিকে শর্ট হ্যান্ড করে লেখা হয়েছে। তার মানে প্রথম যে প্যারামিটারটি বা ভ্যালুটি, এটিকে বলা হয় বর্ডার উইডথ, তারপরে বর্ডার স্টাইল এবং সবশেষে বর্ডার কালার। 3টি আলাদা আলাদা রুল না লিখে আমরা শুধুমাত্র বর্ডার লিখে 3টি রুলকে স্পেস দিয়ে লিখতে পারি। প্যাডিংয়ের ক্ষেত্রে এবং মার্জিনের ক্ষেত্রে আমরা লেফট, রাইট, টপ অর বটম কোনো কিছুই বলে দেইনি। যেহেতু আমরা লেফট রাইট কিছুই মিন করিনি, সে কারণেই চারিদিকেই 20 পিক্সেল করে জায়গা নিয়েছে এবং মার্জিনের ক্ষেত্রেও চারিদিকে 100 পিক্সেল করে মার্জিন সেট হয়েছে। এবার আমরা দেখব বক্স মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, আর যে কারণে বক্স মডেলটি এই কোর্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন ধরা যাক আমরা এখানে 2টি ডিভিশন ট্যাগ চাচ্ছি, একটি পুরোপুরি 50% জায়গা জুড়ে থাকবে এবং অপরটিও 50% জায়গা জুড়ে থাকবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? মূলত ডিভিশন ট্যাগটি ডানে বামে পুরোটা জায়গা দখল করে থাকে, অর্থাৎ একটা ডিভিশনের পাশে আরেকটা ডিভিশন কখনই আসবে না। যেমন আমরা যদি এই কোডটাকে কপি করে নিচে পেস্ট করি এবং দিস ইজ অ্যানাদার ডিভিশন ট্যাগ লিখে ফাইলটিকে সেভ করে আউটপুটটি দেখে আসি, তাহলে আমরা দেখব ঠিক 2টি ডিভিশনের মধ্যে যেরকম মার্জিন থাকার দরকার 100 পিক্সেল করে ডানে বামে এবং উপরে নিচে মার্জিন সেট হয়ে গিয়েছে। যেমন এটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে মার্জিন সেট হয়েছে, সে কারণেই এই ডিভিশন ট্যাগটি এর পাশাপাশি আসতে পারেনি। এবং ঠিক একইভাবে রাইটেও মার্জিন সেট হয়েছে, কিন্তু রাইটের মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ মার্জিন এবং প্যাডিংগুলো ট্রান্সপারেন্ট হয়। তাহলে আমরা কিভাবে এই ডিভিশনকে এর বাঁ দিকে নিয়ে আসতে পারবো? প্যাডিং এবং মার্জিন এবং সব কিছু উঠিয়ে দিলাম এবং এখানে আমরা লিখব 50%। তাহলে কি হয় একটু দেখে আসি। তাহলে দেখা যাচ্ছে 2টি ডিভিশন একটির নিচে আরেকটি এসেছে। এখন আমরা চাচ্ছি পাশাপাশি নিয়ে আসতে, আর এজন্য যেই স্টাইলটি অ্যাপ্লাই করতে হবে সেটি হলো ফ্লট লেফট। ফ্লট লেফট হতে পারে বা রাইটও হতে পারে। আমরা ফ্লট লেফট করে উইথ বললাম 50%। এখন দেখা যাক আমাদের এই ফ্লট প্রপার্টিটা ইউজ করার কারণে 2টি ডিভ পাশাপাশি আসার কথা। ওকে, তাহলে দেখা যাচ্ছে এই ডিভিশন ট্যাগটি 50% জায়গা জুড়ে আছে এবং পরবর্তী 50% পাশের ডিভটি নিয়েছে ফ্লটিং করার কারণে। এখন আমরা চাচ্ছি এই 2টি ডিভিশন ট্যাগে প্যাডিং অ্যাপ্লাই করার জন্য। প্যাডিং লেটস সে 10 পিক্সেল। তাহলে প্যাডিং অ্যাপ্লাই করার সাথে সাথেই ডিভিশন ট্যাগ 2টি কেন আবার আগের অবস্থায় চলে এলো? তো প্রথমে আমাদের ডিভ 2টি দেখতে ছিল ঠিক এরকম, পাশাপাশি 50% জায়গা জুড়ে 2টি ডিভিশন ট্যাগ। এরপরে যখন আমরা প্যাডিং অ্যাপ্লাই করলাম সেক্ষেত্রে যেটা হলো ঠিক এরকম প্রথম ডিভটির ক্ষেত্রে, এবং আমরা যেহেতু সিলেক্টর হিসেবে ডিভ HTML সিলেক্টর ইউজ করেছি, তার মানে যতগুলো ডিভিশন এই পেজে আছে সব পেজের জন্যই সেই CSS রুলটি অ্যাপ্লাই হয়েছিল। পরের ডিভিশনের জন্য ঠিক একইভাবে 50% উইথ এবং প্যাডিং অ্যাপ্লাই হয়েছে। এতে দেখা যাচ্ছে ডিভিশনের জন্য কন্টেন্ট এরিয়াটুকু 50% রয়েই গেছে, সেই সাথে প্যাডিং এক্সট্রা অ্যাড হয়েছে, যার ফলে
50-50 শেয়ার করা যাচ্ছে না, আর এ কারণেই পরের ডিভটি নিচে চলে এসেছে। তার মানে হলো বক্স মডেলে প্রত্যেকটি HTML এলিমেন্টের কন্টেন্টের এরিয়া, তার চারিপাশে প্যাডিং এরিয়া, তারপরে বর্ডার এবং মার্জিন সহ পুরো অংশটি ক্যালকুলেট করতে হবে যখন আমরা উইডথ বা হাইট নিয়ে কাজ করব। তাহলে কিভাবে এর সমাধান হতে পারে চলুন দেখে আসি সেটিও। আমি প্রথমে এক্সপ্লোরার উইন্ডোটিকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এখানে প্যাডিং অফ করে দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ধরা যাক অরেঞ্জ, এবং যেহেতু আমরা HTML সিলেক্টর ইউজ করেছি তার মানে হলো এই ডকুমেন্টে যতগুলো ডিভিশন আছে সব ডিভিশনের জন্যই এই রুলটি অ্যাপ্লাই হবে। আমরা এখন ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি, এর জন্য আমরা ক্লাস সিলেক্টর ইউজ করতে পারি। তার মানে হলো ডট দিয়ে কিছু একটা লিখতে হবে। আমরা লিখলাম ফার্স্ট ডিভ, এবং সেম রুল কপি করে সেকেন্ড ডিভটার জন্য আমরা লিখলাম সেকেন্ড ডিভ, এবং কালারটি অরেঞ্জকে চেঞ্জ করে রেড করে দিলাম। এই ডিভিশনে এসে ক্লাস সেট করলাম ফার্স্ট ডিভ, এবং পরেরটার জন্য আমরা ক্লাসে ওই CSSটি অ্যাপ্লাই করে দিলাম সেকেন্ড ডিভ। এখন যদি আমরা আউটপুটটি দেখে আসি, যেহেতু এখানে আমরা প্যাডিং, মার্জিন এবং বর্ডার কোনোটি ইউজ করিনি, তার মানে পুরো 50-50 জায়গা দুটি ডিভ শেয়ার করতে পারবে। সেভ করে আউটপুটটি দেখে আসি। ইয়েস, তাহলে দেখা যাচ্ছে দুটি ডিভ 50-50 জায়গা জুড়ে রয়েছে। আর আমরা যদি এখন প্যাডিং অ্যাপ্লাই করতে যাই তাহলে ডিভ দুটি নিচে চলে আসবে। সেক্ষেত্রে একটি ট্রিক হচ্ছে, আমরা এই প্যারেন্ট যে ডিভ, সেই ডিভে এটাকে আমরা বলতে পারি একটা র্যাপার। এর ভেতরে আমরা আরেকটি ডিভ নিতে পারি, এবং সেখানে যদি আমরা কোনো প্যাডিং বা মার্জিন বা বর্ডার ইউজ করি, সেক্ষেত্রে এই দুইটি ডিভের ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলবে না। বিষয়টি এরকম যে যখন আমরা CSS দিয়ে ডিভিশন ট্যাগ ইউজ করে পেজের লেআউট ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যেই ডিভিশনগুলো লেআউটকে রিপ্রেজেন্ট করছে, বিভিন্ন সেকশনগুলোকে আলাদা আলাদা করছে, সেই ডিভিশনে আমরা কখনো কন্টেন্ট রাখব না। যেমন এখানে আমরা আরেকটি ডিভিশন ট্যাগ নিতে পারি, div নেয়ার পরে আমরা এই ডিভিশন থেকে আরেকটা ক্লাস দিতে পারি, ধরা যাক ইনার ডিভ, এবং দুটি ডিভিশনের জন্য আমরা সেম ক্লাস ব্যবহার করতে চাচ্ছি। ইনার ক্লাসের জন্য আমরা স্টাইল রুল অ্যাপ্লাই করতে পারি, প্যাডিং মেবি 30 পিক্সেল চারিদিকে, ডানে বামে এবং সব দিকে, আর কিছুই আপাতত আমরা দিলাম না। এটাকে সেভ করে এখন যদি আমরা আউটপুটটি দেখে আসি, রিফ্রেশ দিতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে দুইটি ডিভিশন 50-50 জায়গা শেয়ার করে এর চাইল্ড এলিমেন্টে আরও দুটি ডিভ ইউজ করার কারণে লেআউটটি ভেঙে যায়নি, এবং প্যাডিং খুব সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। তো এই যে আমরা CSS ইউজ করে ফ্লটিং করে দুটি ডিভিশনকে পাশাপাশি নিয়ে আসলাম, এটি এমন একটি গুরুত্বপূর্ণ স্টাইল, শুধুমাত্র এই স্টাইলটি ব্যবহার করে আমরা পেজের লেআউট ডিজাইন করতে পারি। এরপরের ইন্টারেস্টিং সেই লেকচারে আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম।